কর্মী কাউন্সিলর এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। চলিত 2022-2023 অর্থ বছরে এই বাজেটটি সম্ভবত আমার দ্বিতীয় মেয়াদের সর্বশেষ বাজেট এবং আপনাদের সামনে আবারও বাজেট পেশ করার সুযোগ পাওয়ায় আমি শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রতি বছরের মতো এবারও বাজেট ঘোষণাকালে আপনারা মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত প্রকাশ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আমার কাছের মানুষ, আমার প্রিয়জন। বলতে দ্বিধা নেই, মানুষ হিসাবে আমার অনেক সীমাবদ্ধতা আছে, ভুল ত্রুটি আছে, থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এইসব সীমাবদ্ধতা, সেই সব ভুল ত্রুটিকে গঠনমূলকভাবে তুলে ধরে আপনারা প্রকৃতপক্ষে আমাকে সঠিক পথ চলার অনুদান দিয়েছেন। আজ এই মঞ্চে বসে চলমান মেয়াদের বাজেট পেশ করতে গিয়ে আমার জীবনের অনেক ঘটনাই মনে পড়েছে। সেই সব ঘটনার বিস্তারিত বর্ণনা করে আপনাদের দর্শককে ঘটাতে চাই না, কিন্তু সংক্ষেপে শুধু এটুকুই বলব, যখন যতটুকু সুযোগ পেয়েছি সিলেটের উন্নয়নে আমি মন প্রাণ উৎসবে দিয়ে আকস্মিকভাবে কাজ করেছি। জনগণের স্বার্থে সিলেটের উন্নয়ন কাজ করতে গিয়ে আমি আমার জীবনের অনেক চড়াই উতরাই দেখেছি, অনেক ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছি। একটা সময় শুধু আমি না, ভিন্ন ষড়যন্ত্রের কারণে আমার বৃদ্ধা মা, আমার স্ত্রী, সন্তান সহ আমার পরিবারের প্রতিটি সদস্যকে অবর্ণনীয় যন্ত্রণা সইতে হয়েছে। ষড়যন্ত্রকারীদের মিথ্যার পাহাড় থেকে সেই সব দিনগুলোতে আমি কত অবাক হয়েছি, মূর্ছে পড়েছি, কিন্তু ভেঙে পড়িনি, ধৈর্য হারাইনি, কারণ আমি আমার বিবেকের কাছে সবসময় পরিষ্কার ছিলাম। আমি বিশ্বাস করি সত্যের জয় হবে একদিন, হয়েছে তাই। আরেকটি নির্মম সত্য হচ্ছে, আমার সুসময়ে অনেককে পাশে পেয়েছি, কিন্তু আমার চরম দুঃসময়ে অনেকের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেলেও গণমাধ্যম কর্মীরা সব সময় আমাকে আগলে রেখেছেন, সহযোগিতা করেছেন, যা আমার জীবনের একটি বড় প্রাপ্তি। জানি না আর কোনোদিন মেয়র হিসাবে আপনাদের সামনে বাজেট ঘোষণার সৌভাগ্য আমার হবে কিনা। সেজন্য আজকের এই দিনটিতে আমার মঞ্চাকৃত সকল ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন, এই উদাত্ত আর্যটুকু জানাচ্ছি। একই সাথে আপনাদের মাধ্যমে আজ আমি সিলেটের সম্মানিত নগরবাসী এবং দেশবাসী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের কাছে দোয়া চাচ্ছি, সিলেটের আপামর জনগণের বুকে 2 মেয়াদের মেয়র নির্বাচিত হয়েছে, এটা আমার জীবনের পরম সৌভাগ্য। যে প্রত্যাশা নিয়ে জনগণ আমাকে নির্বাচিত করেছিলেন, তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পেরেছি জানি না, কিন্তু আমি আমার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে জনগণের কাজ করার চেষ্টা করেছি। এই 2 মেয়াদের কাজ করতে গিয়ে করে থাকি কিংবা মনের অজান্তে কাউকে দুঃখ দিয়ে থাকি, সেজন্য নগরবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি আমার এই জীবনে যে সম্মান, যে ভালোবাসা সিলেটবাসীর কাছ থেকে পেয়েছি, তা আমার জীবনের পথেও হয়ে থাকবে। সিলেটবাসীর এই ভালোবাসা, এই সম্মান নিয়ে যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই আমার প্রার্থনা। সুধীবৃন্দ, প্রথম মেয়াদে যখন আমি দায়িত্ব গ্রহণ করি, তখন আমার প্রথম বাজেট ঘোষণার সময় আপনাদের আশ্বস্ত করেছিলাম, সকল শক্তি সামর্থ্য দিয়ে নগরীকে নতুন সাজে সাজিয়ে তুলব। আপনাদের সামনে আমার পরিকল্পনা তুলে ধরেছিলাম, কিন্তু প্রথম মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রায় 2 বছরের অধিক সময় আমাকে ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে কারান্তরীণ থাকতে হয়েছে। আমার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর
প্রায় 2 বছর করোনা মহামারীর কারণে উন্নয়ন কর্মকাণ্ড একেবারে স্থবির হয়ে পড়েছে। এছাড়াও প্রায় প্রতি বছর আগাম বন্যার কারণে এবং অসময়ে বৃষ্টির কারণে আমাদের উন্নয়ন কাজ অনেক ব্যাহত হয়েছে। তবুও যতটুকু সময় পেয়েছি আমি রাত দিন এই নগরীর উন্নয়নে আমার সম্মানিত কাউন্সিলরবৃন্দকে সাথে নিয়ে কাজ করেছি, যার ফলশ্রুতিতে অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। অনেক প্রকল্পের কাজ চলমান আছে এবং একাধিক নতুন ধারার প্রকল্প ভবিষ্যতে বাস্তবায়নের অপেক্ষায় আছে। প্রথম মেয়াদে কারাবন্দী থাকা এবং দ্বিতীয় মেয়াদে করোনা মহামারী অসময়ে বৃষ্টিপাত বন্যা না হলে আরো অনেক আশাতীত উন্নয়ন সিলেটবাসীর কাছে দৃশ্যমান হবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজাহান রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া, এখানে একটা যে উল্লেখ শ্রী চৈতন্যের পিতৃভূমি, এটা লেখা নেই, স্মৃতি অসংখ্য জ্ঞানী গুণী জন্মস্থান এই সিলেট মহানগরীর বাসিন্দা হিসাবে আমরা গর্বিত। আপনারা জানেন সিলেট পৌরসভা গঠিত হয়েছিল 1878 সালে। দীর্ঘ এই পথ পরিক্রমায় নগরীর বিস্তার উন্নয়নে অনেকে শ্রম মেধা নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর আমাদের জীবনে নতুন আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়। এই আলোকে সিলেট এবং সিলেট নগরীর উন্নয়নে অবদানের জন্য আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনজন্মা ব্যক্তিত্ব এম সাইফুর রহমান, সদ্য প্রয়াত সাবেক অর্থমন্ত্রী গুণী শ্রেষ্ঠ আব্দুল মাল আব্দুল মুহিত, সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ, সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সাবেক রেলমন্ত্রী সঞ্জিত সেনগুপ্ত, বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার আব্দুল মালিক, রিয়াল এডমিনের এম.এ. খান সহ সকল গুণীজনকে আজ তা নেই, কিন্তু তাদের কাজের সুফল ভোগ করে আমরা আজও আগামী স্বপ্ন দেখছি। তারা আমাদের প্রেরণার উৎস। তাদের পরে এখন আমাদের সঙ্গে আছেন সিলেটের গুণী পরিবারের সন্তান পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে আব্দুল মোমেন, এমপি, সিলেটের উন্নয়নের সদস্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে আব্দুল মোমেন এমপির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই নগরী উন্নয়নে পৌরসভা এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি হিসাবে যারা অতীতে তাদের মেধা প্রজ্ঞা শ্রম ব্যয় করেছেন, সেই 3 জননন্দিত ব্যক্তিত্ব স্বাধীন বাংলাদেশের সিলেট পৌরসভার প্রথম চেয়ারম্যান জনাব বাবুল হোসেন বাবুল, পৌর চেয়ারম্যান মরহুম আ.ও. কামাল এবং অধুনালুপ্ত সিলেট পৌরসভার চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও 2 বারের নির্বাচিত মেয়র মরহুম বদরুদ্দিন আহমদ কামরানকে আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই 3 ব্যক্তিত্ব সিলেটবাসীর হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। অধুনালুপ্ত সিলেট পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সাবেক সকল কমিশনার কাউন্সিলরবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুধীজন, একটি ইতিবাচক সংবাদ দিয়ে আমি তাদের সূচনা করতে চাই। আপনাদের অনুভূতির জন্য জানাতে চাই যে টানা 3য়বারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন প্রথমবার অর্জন করেছে। 2020-2021 অর্থ বছর দেশের সকল সিটির মধ্যে প্রথমবার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 20টি দপ্তর সংস্থার মধ্যে বার্ষিক কর্মসংস্থান সম্পাদন চুক্তিতে 2য় স্থান অর্জন করেছে সিলেট সিটি কর্পোরেশন। এজন্য অভিনন্দন, স্মারক ও
সনদ প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমি এই অর্জন সিলেট মহানগরের সম্মানিত নাগরিকদেরকে উৎসর্গ করছি। একই সাথে এই অর্জন সিলেট সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরবৃন্দ, বিভাগ শাখার কর্মকর্তা, কর্মচারীদের পরিশ্রমের ফসল। সিসিকের উন্নয়ন কাজ বাস্তবায়নের অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই। অনন্য অর্জন এবং বন্যা কবলিত সিলেট অঞ্চল পরিদর্শন শেষে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী মত বিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে মেয়র তথা সিসিকে কর্মতৎপরতা নিয়ে প্রশংসা সূচক মন্তব্য এখানে উল্লেখ করতে চাই। ছোট এক মন্তব্যের তাৎপর্য আমাদের কাছে অনেক। মাননীয় প্রধানমন্ত্রীর এই মন্তব্য নাগরিক সেবায় নিরবিচ্ছিন্নভাবে কর্মরত আমাদের সিটি কর্পোরেশনের সবাইকে অনুপ্রাণিত করেছে। মেয়র ভালো কাজ করে প্রশংসা সূচক মন্তব্য আমি মনে করি সিলেট সিটি কর্পোরেশনের সেবা সংশ্লিষ্ট সকল দপ্তরের সামষ্টিক কাজের সন্তুষ্টির ফসল। এই অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্য এবং সিলেটের উন্নয়নের প্রধান প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি সিলেট মহানগরীর প্রায় 10 লাখ নাগরিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের দেশ সেবায় স্বীকৃত অর্জনের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার AK আব্দুল মোমেন এমপি, পরিকল্পনা মন্ত্রী M.A. মন্নান এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এমপি। তবে টানা 3 বার প্রথম আর গৌরব অর্জন করায় আমরা যেন আত্মদৃষ্টিতে না ভুগি। এই অর্জন যেন নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কাজ বাস্তবায়নে আমাদেরকে আরো দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলে। প্রিয় সাংবাদিক বন্ধু, প্রতি বছর বাজেট ঘোষণার সময় যেসব প্রিয়জন আমাদের ছেড়ে না ফেরার দেশে ফিরে পাড়ি জমিয়েছেন, সেই সব প্রিয় মুখগুলো মনে পড়ে। এবার আমার মন আরো বেশি ভারাক্রান্ত, কারণ এবার আমরা হারিয়েছি আমাদের সিলেটের এমন একজন প্রজন্মা ব্যক্তিত্বকে, যার শূন্যতা অপূরণীয়, যিনি ছিলেন আমাদের আশা ভরসার বাতিঘর, যিনি সিলেট মহানগরীর উন্নয়নে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। আমি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাংলাদেশের গর্ব, আমাদের সিলেটের অহংকার, সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদ, সুলেখক, ভাষা সৈনিক, সাবেক অর্থমন্ত্রী আব্দুল মহিদ মহোদয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার মাগফিরাত কামনা করছি। তার উদারতা, কর্মনিষ্ঠা, সততা আমাদের জন্য উদাহরণস্বরূপ। তার সান্নিধ্যে যারা পেয়েছেন তার সৌভাগ্যবান। মৃত্যুর মাত্র কিছুদিন আগে সিলেট নগরবাসীর পক্ষ থেকে সুরমা নদীর তীরে গুণীশ্রেষ্ঠ হিসাবে তাকে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ সুবহানাহু যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই দোয়া করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই পর্যায়ে আমি সিলেটের সম্মানিত সেই সব নাগরিকদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা বিগত বছরে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। প্রিয়জন হারানো সেই সব স্বজনদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। প্রয়াত সকলের নাম এই স্বল্প সময়ে উল্লেখ করা যাবে না, সেজন্য শুরুতেই দুঃখ প্রকাশ করছি। বিগত বছর প্রয়াত নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা সংগঠক অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বর্ষিয়ান রাজনীতিবিদ, সিলেট জেলা আওয়ামী লীগের দীর্ঘকালীন সভাপতি, সাবেক ভিপি অ্যাডভোকেট সৈয়দ আবু নসর, সিলেট 6 আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবী, দানশীল ব্যক্তিত্ব ডাক্তার সৈয়দ মকবুল হোসেন লেচমিয়া, দেশের বিশিষ্ট ব্যাংকার CM ইকবাল স্বামী, বাংলাদেশের বরেণ্য সাংবাদিক, সিলেটের কৃতি সন্তান পীর হাবিবুর রহমান,
দেশ বরেণ্য গীতিকার সিলেটের কৃতি সন্তান কাউসার আহমদ চৌধুরী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লেখক সাংবাদিক নুরুল ইসলাম, অধুনান্ত সিলেট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু নসর বকুল, কবি মাহবুবা শামসুল, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত, সন্তুর মাতা শেফালি দত্ত, কাউন্সিলর তকবীর ইসলাম বিন্দুর পিতা মকবুল আলী, কাউন্সিলর মোহাম্মদ সিকন্দর আলীর মাতা বেগম মনোয়ারা বেগম, অধ্যাপক বীরেশচন্দ্র চক্রবর্তী, সিলেট প্রেস ক্লাবের আজীবন সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী নজরুল হক লস্কর, সিলেট প্রেস ক্লাব ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদির মাতা রহিমা খানম, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিলাল মহন্ত, মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান নেবু, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য আশফাক আহমদ, দক্ষিণ সুরমা স্টেশন রোডের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হাজী মোহাম্মদ আব্দুর রহমান, সিলেটের সাবেক সংবাদপত্র ব্যবসায়ী আহমদুর রহমান বক্কু, বিশিষ্ট শিক্ষাবিদ মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আকরম আলী, বিশিষ্ট গীতিকার সঙ্গীত শিল্পী দেওয়ান জাফরান রাজা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট চেম্বারের সাবেক পরিচালক রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী, সিলেট উসমানী মেডিকেল কলেজ শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার শামসুর রহমান, লিডিং ইউনিভার্সিটি ট্রেজারার বনমালী ভূমিকের নেতা সুকৃতিওয়ালা ভূমিক, সাংবাদিক বদরুর রহমান বাবরের পিতা, বিশিষ্ট সমাজসেবী ফজলুর রহমান, কবি ও গবেষক দেওয়ান মুফিদ রাজা চৌধুরী, ডি এইডেড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন মিনা, সিলেটের কৃতি সন্তান কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ও স্পাইস বিজনেস ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবি, দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহমদ হোসেন, সিলেট প্রেস ক্লাবের সাবেক নির্বাহী সদস্য জেএম শামসুল, সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার এনামুল হক, রেনুর মাতা সোনারা বেগম, রেখা জালালাবাদ ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখার মোহাম্মদ ইকবাল উদ্দিন, পরিবহন শাখার আব্দুর রব, পানি সরবরাহ শাখার আবু তাহের, পানি সরবরাহ শাখার মিনার আহমদ, শিক্ষা ও সংস্কৃতি শাখার নির্বাণ দাস, পানি সরবরাহ শাখার দেওয়ার হোসেন, পানি সরবরাহ শাখার আব্দুল শহীদ, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনন্দুজ্জামান চৌধুরীর মাতা সুফিয়া খাতুন চৌধুরী, সিলেট প্র্যাকটিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মহিজুল ইসলাম, কবি ও শিক্ষক লুৎফুন্নেসা লিলি, কবি মোহাম্মদ আব্দুর রহমান রকিব, লেখক ডাক্তার আব্দুল জলিল চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সাবেক সদস্য লেখক সাংবাদিক বশির আহমদ, তরুণ ছাত্রনেতা ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম মুর্শেদ। প্রিয় সাংবাদিক ও নাগরিকবৃন্দ, এবার আমি সাম্প্রতিককালে ভয়াবহ বন্যা নিয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আপনারা সবাই অবগত আছেন যে এই আকস্মিক বন্যার কারণে সিলেট বিভাগের লাখো লাখো মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। সিলেট মহানগরবাসীও এই অসহনীয় কষ্ট দুর্দশা থেকে পরিত্রাণ পায়নি। এই দুর্ভোগ মহানগরবাসীর কাছে অসহনীয় হয়ে উঠেছে, যা থেকে পরিত্রাণের পথ আমাদের জরুরি ভিত্তিতে বুঝতে হবে। এক্ষেত্রে বাস্তবতাকে স্বীকার করেই আমাদেরকে সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। মেয়র হিসাবে মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি বারবার বলে আসছিলাম, জলবদ্ধতা, বন্যা এই দুটো বিষয়কে এক করে দেখতে চলবে না। দুটো বিষয় আলাদা। এবার আকস্মিক বন্যার কারণে টানা কয়েকদিন মহানগরীর বেশ কয়েকটি এলাকায় পানি নামতে পারেনি, মূলত নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে।
আপনারা সবাই জানেন মহানগরীর ড্রেন ও ছড়ার পানি নদী দিয়ে প্রবাহিত হয়, কিন্তু সেই নদীও ড্রেজিং না হওয়াতে ভরাট হয়ে গেছে। বিপত্তি ঘটে তখনই যখন উজান থেকে ঢল এসে সুরমা নদীর পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি হয়ে যায়। তখন খুব স্বাভাবিকভাবে ছড়াও খাল দিয়ে প্রবাহিত পানি সুরমা নদী হয়ে নামতে পারবে না। উল্টো সুরমা নদীর পানি মহানগরীর ছড়া দিয়ে ঢুকে অনেক এলাকা প্লাবিত করে ফেলে। এই সমস্যা সমাধানের জন্য ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং কর্তৃপক্ষ ইতিমধ্যে এই বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছে। এসব প্রস্তাবনার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নদী খনন করা, নিচু এলাকা যেমন উপশহরে পানির পাম্পিং স্টেশন করা, ছড়ার সংযোগস্থলে স্লুইস গেট তৈরি, ড্রেনের প্রশস্ততা আরও বৃদ্ধি করা ইত্যাদি উল্লেখযোগ্য। আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। আপনারা জানেন বন্যার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এসেছিলেন। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি দিয়ে আমাকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আমি আমার বক্তব্যে সিলেট শহর রক্ষাপথের কথা বলেছি। জল কপাট দিয়ে ছড়াগুলো নিয়ন্ত্রণের কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী মন দিয়ে শুনেছেন। আমরা সরকারের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানকে দিয়ে সিলেট শহরের একটি সার্বিক পরিবেশ সুরক্ষা পরিকল্পনা তৈরি করেছিলাম। সেই রিপোর্ট আমরা তার হাতে তুলে দিয়েছি। সুতরাং আমি মনে করি এখন সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করা প্রয়োজন। কেননা জলবায়ু পরিবর্তনের বিপুল প্রভাব এখন সিলেট মহানগর এলাকায় পরিলক্ষিত হচ্ছে। বর্ষা মৌসুমে দিনে প্রচণ্ড তাপদাহ, আবার রাতে কিংবা দিনে স্বল্প সময়ে একটানা অস্বাভাবিক বর্ষণের কারণে জলাবদ্ধতার দুর্ভোগ সহ্য করতে হয়েছে নগরবাসীকে। এমনকি এবারের মৌসুমে সিলেট নগরীতে এক রাতে স্বল্প সময়ে অর্থাৎ সবচেয়ে কম সময়ে বেশি পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ডও আমরা প্রত্যক্ষ করেছি। স্বল্প সময়ে অতিবৃষ্টি ছাড়াও চা বাগানের মধ্য দিয়ে প্রবহমান ছড়া খালের রুগ্নদশাও আমাদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। আমরা 2014 সাল থেকে এসব চা বাগানের ছড়াও খাল খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানালেও আজ পর্যন্ত তারা বাস্তবায়ন করেননি। সিলেটবাসীর স্বার্থে এসব বাস্তবায়ন জরুরি। এই সমস্যা সমাধানে গণমাধ্যম কর্মী হিসাবে আপনাদেরও গুরুত্ব রয়েছে। সরকার যাতে এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করেন, সেই জন্য আপনাদেরও এই বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে গত 2টি অর্থ বছরে করোনাকালে কর্মহীন পড়া অসহায় মানুষের সাহায্যার্থে সরকারি ও বেসরকারি সাহায্য দ্রুততম সময়ের মধ্যে আমরা প্রথম ধাপে 77,150টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। পরবর্তী ধাপে মহানগরীর 27টি ওয়ার্ডে আরও 22,000 অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবার ভয়াবহ বন্যা শুরু হওয়ার সাথে সাথেই আমরা সম্মানিত সিটি কাউন্সিলরদের মাধ্যমে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, রান্না করা খাবার এবং নগদ অর্থ বিতরণ করেছি। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে 150 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া 500 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে, যার প্রতিটি প্যাকেট 14 কেজি 200 গ্রাম করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছিল। সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে রান্না করা খাবার, শুকনো খাবার এবং কাউন্সিলরদের মাধ্যমে নগদ অর্থ বন্যা কবলিত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও অনেক বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি এবং প্রবাসীরা যেভাবে বন্যার্তদের সহযোগিতায় অকাতরে সাহায্য করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধুজন মহানগরবাসীর জন্য আনন্দের সংবাদ হচ্ছে উন্নত বিশ্বের আদলে কদম করে বাস টার্মিনালের আধুনিকায়ন কাজ এখন একদম শেষ পর্যায়ে রয়েছে। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন এমপি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী M.A. মোল্লান এমপি মহোদয়ের সদয় সম্মতি পাওয়ার পর খুব তাড়াতাড়ি তাদের উপস্থিতিতে আমরা এই যুগান্তকারী প্রকল্পের উদ্বোধন করতে চাই।
চালু হওয়ার পর বাংলাদেশের মধ্যে এটি হবে সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধা সম্বলিত বাস টার্মিনাল। এখানে যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য কক্ষ, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য থাকবে চিকিৎসক, থাকবে অ্যাম্বুলেন্স, এছাড়াও প্রত্যেক রুট অনুযায়ী থাকবে আলাদা আলাদা বাস পার্কিং জোন। এন্ট্রি ও এক্সিটের জন্য থাকবে আলাদা আলাদা ব্যবস্থা। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় 65 কোটি টাকা ব্যয় এই আধুনিকায়ন কার্যক্রমের মূল কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কদমতলী বাস টার্মিনাল চালু পর এই এলাকার চেহারা পাল্টে যাবে। যাত্রীরা পাবেন আধুনিক ও উন্নত মানের সেবা। রাস্তার পারাপারের ঝুঁকি এড়াতে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে ফুটওভার ব্রিজ স্থাপন কাজ চলমান আছে। ইতিমধ্যে টিলাগড় পয়েন্ট ও দক্ষিণ সুরমা স্কয়ারে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও সদরাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক সংলগ্ন স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, 3টি সময়োপযোগী প্রকল্প সিলেট মহানগরীতে বাস্তবায়ন সহযোগিতা করায় আমি এই মহানগরী বাসিন্দাদের পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল পরিত্যক্ত উপাধিকে খনন করে নান্দনিক রূপ দিয়ে একটি নির্মল পরিবেশ খণ্ড ওয়াকওয়ে নির্মাণ করা। কিছুটা দেরিতে হলেও সিলেট সিটি কর্পোরেশনের এই কাজ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে চলতি বছরের 11 জুন এই দৃষ্টিনন্দন উপাধিকে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি, ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী। আমি এই প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিউটিফিকেশন অফ দেবাদিঘি প্রকল্প ছাড়াও ভারতীয় সরকারের অনুদানে চারাদিঘির পরে বহুতল স্কুল ভবন ও মহানগরীর কাষ্টকরের সুইপার কলোনি বহুতল ভবন ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, যার সুফল পাচ্ছেন সংশ্লিষ্টরা। সিলেটের উন্নয়নে ভারত সরকারের এই প্রকল্পগুলো মাইলফলক হয়ে থাকবে। সাংবাদিক সুবিজন, সিলেট মহানগরীর ব্যবসা বাণিজ্য আরও অগ্রগতি সাধনের জন্য একটি আধুনিক সুবৃহৎ মার্কেট কমপ্লেক্স নির্মাণের জন্য আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না আমি এই মেয়াদে সেই কাজ শুরু করতে পারবো কিনা। বিগত বাজেট ঘোষণাকালে আমি উল্লেখ করেছিলাম, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমরা সিলেটের বৃহত্তম বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করি। প্রায় 1700 কোটি টাকা ব্যয়ে নির্মিত 26 তলা বিশিষ্ট এই কমপ্লেক্স থাকবে বঙ্গবন্ধু স্কয়ার, বঙ্গবন্ধু প্লাজা, হেরিটেজ মার্কেট, কমার্শিয়াল হাব, শেখ রাসেল পার্ক, কনভেনশন সেন্টার, ভিক্টোরিয়াল ফেয়ার প্লেস সহ নানাবিধ সুবিধা। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের প্রাথমিক অনুমোদনও প্রদান করেছেন। ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা এই প্রকল্প দাখিল করেছি। সিলেটের ব্যবসা বাণিজ্য গুরুত্ব বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে সরকার এই প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসবেন বলে আমি আশা করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, শিক্ষাক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড খুব একটা বিস্তৃত নয়। আপনারা জানেন, দীর্ঘদিন থেকে সিলেট সিটি কর্পোরেশন 4টি স্কুল পরিচালনা করে আসছে। এগুলো হচ্ছে আকারিয়া অবস্থিত বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়, চৌগাটায় অবস্থিত ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়, বাগবাড়িতে অবস্থিত বর্ণমালা সিটি একাডেমি এবং চারাদিঘিপাড়ে অবস্থিত সিটি বেবি কেয়ার একাডেমি। শিক্ষা খাতে আমার স্বপ্ন হচ্ছে কর্মমুখী শিক্ষা এবং প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তোলা। আমরা শিক্ষককে বাস্তবায়নের দ্বার প্রান্তে আছি। শেভরন ও সুইস কন্ট্রাক্টের যৌথ উদ্যোগে উত্তরণ প্রকল্পের আওতায় সিলেট মহানগরীর চুয়াড্ডায় ভোলানন্দ নৈশ বিদ্যালয় ভবনে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চলতি বছরে চালু করা হবে। এখান থেকে প্রতি বছর 1200 জন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। প্রাথমিকভাবে ওয়েল্ডিং, প্লাম্বিং এবং পাইপ ফিটিং, ইলেকট্রিশিয়ান এবং
মেনটেন্যান্স এবং হাউসকিপিং কোর্স পরিচালনা করা হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শুধু দেশে নয়, বিদেশে গিয়েও একজন শিক্ষার্থী তার ক্যারিয়ার গঠন করতে পারবে। সিলেট নগরীর 6 নম্বর ওয়ার্ডে আমরা একটি নতুন স্কুল করার পরিকল্পনা নিলেও এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে স্কুলের জন্য ভূমি হস্তান্তরের সম্পন্ন হয়েছে, স্কুলের নামকরণও সম্পন্ন হয়েছে। আশা করছি সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে আমরা শিগগিরই এই স্কুলের কাজ শুরু করতে পারব। সুধীবৃন্দ, সিলেটের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন করার জন্য আমাদের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে দক্ষিণ সুরমা লালমটিয়া স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ। 63 কোটি টাকা ব্যয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন কাজের 90% কাজ সম্পন্ন হয়েছে। স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ এবং প্রিজম বাংলাদেশের উদ্যোগে এবং সিটি কর্পোরেশনের অর্থায়নে ক্লিনিক্যাল ও মেডিকেল বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডাম্পিং করার জন্য অটোক্যাড পদ্ধতির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা অতীতের তুলনায় অনেক উন্নত হয়েছে। তবে এটি একটি চলমান প্রক্রিয়া। বর্জ্যকে শক্তিতে রূপান্তরিত করে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত দেশের আদলে নিয়ে যাওয়ার দিকে আমাদের অগ্রসর হতে হবে। ইতিমধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ পোস্টমাউথ সিলেট মহানগরীতে তাদের সমীক্ষাভিত্তিক কার্যক্রম সম্পন্ন করেছে। এতে সহযোগী হিসাবে কাজ করেছে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এফআইবিডিবি ও আবার ফাউন্ডেশন। আমরা আশা করছি তাদের এই সমীক্ষা আমাদের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুধীজন, সিলেট মহানগরীর সড়ক প্রশস্তকরণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই কার্যক্রমের অংশ হিসাবে এবার একটি উল্লেখযোগ্য কাজে সহযোগিতা করেছে সিলেট সিটি কর্পোরেশন। ইতিমধ্যে আপনাদের কাছে সিলেট সুনামগঞ্জ সড়কের পাঠানপাড়া থেকে মদিনা মার্কেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কার্যক্রম দৃশ্যমান হয়েছে। তবে এই কার্যক্রম সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় পালন করছে সড়ক ও জনপথ বিভাগ। এই বিষয়ে যথা নিয়মে গণবিজ্ঞপ্তি প্রকাশের পর মাইকিং করে পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক এই সড়কের সীমানা চিহ্নিত করে দেওয়ার পর তাদের অনুরোধে উচ্ছেদ কার্যক্রম সহযোগিতা করেছে সিলেট সিটি কর্পোরেশন। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বছর টিলাগড় পয়েন্ট থেকে শিবগঞ্জ মিরাবাজার সড়ক ও আবর্জনা থেকে শাহীদগা পর্যন্ত সড়ক দুটির বেহাল দশার কারণে মহানগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এই দুটি রাস্তা সড়ক ও জনপথের আওতাধীন। গুরুত্ব বিবেচনা করে এই সড়ক দুটি সিলেট সিটি কর্পোরেশন সংস্থার কাজ সম্পন্ন করেছে। এই রাস্তা সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজও সিলেট সিটি কর্পোরেশন সম্পন্ন করেছে। প্রধান সড়কের মধ্যে চুয়াট্টা থেকে আমরখানা অভিমুখী সড়ক প্রশস্তকরণের কাজ সম্পন্ন হয়েছে। বৃষ্টি ও নানাবিধ প্রতিবন্ধকতার কারণে শাহীদগা থেকে নাহিদপুর অভিমুখে সড়ক প্রশস্তকরণের কার্যক্রম কিছুটা দীর্ঘগতিতে চললেও খুব শিগগিরই এই গুরুত্বপূর্ণ রাস্তার প্রশস্তকরণ ও সংস্কার কাজ শেষ করার ব্যাপারে আশা হবে। এছাড়াও নগরীতে চলমান অন্যান্য সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনের কাজ যথাশীঘ্রই সম্পন্ন হবে। প্রিয় নগরবাসী, ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে পানি সরবরাহ কার্যক্রম আমূল পরিবর্তনের জন্য আমরা বারবার তাগিদ দিচ্ছিলাম। 2014 সাল থেকে আমরা একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের জন্য চেষ্টা করে যাচ্ছি। সারি নদীতে 5 কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রায় 808 কোটি লিটার ব্যয় সাপেক্ষে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য বর্ষালয় 13 একর জায়গা অধিগ্রহণ সহ প্ল্যান্ট নির্মাণের ডিপিপি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল। গুরুত্ব বিবেচনা করে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি এই প্রকল্পের জন্য 8 ফেব্রুয়ারি 2021 তারিখে ডিও লেটারও দিয়েছিলেন, কিন্তু প্রক্রিয়া গ্রহণে প্রায় 8 বছর পেরিয়ে গেলেও এখনো এই প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। আমরা 2014 সালে 27টি ওয়ার্ডের জনগণের চাহিদার কথা বিবেচনা করে সেই সময় প্ল্যান স্থাপনের পরিকল্পনা নিয়েছিলাম। অথচ এখন ওয়ার্ড বৃদ্ধি পেয়েছে, 42টি হয়েছে। সুতরাং চাহিদার আগের থেকে অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে, কিন্তু পানির উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়েনি। অনেকটা বাধ্য হয়ে গভীর
উৎপাদন নলকূপ স্থাপন করা, সাময়িকভাবে এই সমস্যাকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ভূমিকম্পের রেড জোন হিসাবে চিহ্নিত এই সিলেট নগরীতে অধিক সংখ্যক গভীর উৎপাদক নলকূপ স্থাপন বিপজ্জনক। তাছাড়া সিলেট নগরীর পানির স্তরে ক্রমশ নিচে নেমে যাচ্ছে। সুতরাং সারফেস ওয়াটারকে কাজে লাগিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখাই সবচেয়ে উত্তম পন্থা, এটি বিশেষজ্ঞদের মত। আমরা আশাবাদী সত্য সম্প্রসারিত এই মহানগরীর চাহিদা তথা বিবেচনা করে সরকার উচ্চ পর্যায় থেকে প্রস্তাবিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আমি মনে করি এই নগরীর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে বর্ষায় প্রস্তাবিত ওয়াটার প্ল্যান্ট স্থাপন ছাড়াও আরেকটি ওয়াটার প্ল্যান্ট শুধুমাত্র দক্ষিণ সুরমার জন্য স্থাপন করা উচিত। আরেকটি বিষয়ে আপনাদের অবগত জানাতে চাই, পানি উৎপাদন সরবরাহকারী অনুপাত গ্রাহকদের কাছ থেকে যে বিল আদায় করা হয় তা যথেষ্ট নয়। এক্ষেত্রে ঢাকা সহ অন্যান্য এলাকায় পানি সরবরাহ কাজে নিয়োজিত ভাষাকে সরকার কটূক্তি দেয়। কিন্তু আপনারা জানেন, দিন দিন বিদ্যুতের দাম বাড়ছে, পানির উৎপাদন খরচও বাড়ছে, কিন্তু বছরের পর বছর থেকে পানির বিল সেই অনুপাতে বাড়েনি। আশাপ্রদ খবর হচ্ছে সিলেট ওয়াসা গঠন করা হয়েছে, কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে যাতে সিলেটবাসীকে পানির জন্য দুর্ভোগ শিকার হতে না হয়, সেজন্য ওয়াসার কার্যক্রম দ্রুত কাজ শুরু করতে হবে। আমাদের বিশ্বাস, পানি উৎপাদন সরবরাহ কার্যক্রম আরও বিস্তৃতভাবে সম্পাদনের লক্ষ্যে সিলেট ওয়াসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। ওয়েবসাইটে লগ ইন করে একজন নাগরিক তার চাহিদা মোতাবেক যে কোনো প্রকার সনদের জন্য আবেদন করতে পারবেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি তার কাঙ্ক্ষিত আবেদনটি অনলাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। উল্লেখ্য, এই সেবাটি সিটি কর্পোরেশনের বর্ধিত ওয়ার্ডের নাগরিকবৃন্দরেও বিনিয়োগ পাচ্ছেন। এছাড়া সিসিকের চলমান দুটি প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে অনলাইনে বাড়ি যন্ত্রপাতি ভাড়া প্রদানের সিস্টেম। কাজটি শেষ হওয়ার পর সিলেট সিটি কর্পোরেশনের বাড়ি যন্ত্রপাতি যেমন এক্সকাভেটর, ট্রাক, বিম লিফটার, ফেয়ার, লোডার ইত্যাদি বাড়ি যানবাহন খুব সহজে অনলাইনে আবেদন করে ভাড়া নেওয়া যাবে। তথ্য প্রযুক্তির খাতে আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে ইমারত নির্মাণের আবেদন। এটি এমন একটি ওয়েব অ্যাপ্লিকেশন হবে যার মাধ্যমে একজন নাগরিক স্থাপনা ইমারতের অনুমোদন প্রাপ্তির জন্য আবেদন করবেন অনলাইনে। সেই সাথে আবেদনের অবস্থা, বিল পরিশোধ এবং অনুমোদন প্রাপ্তি সহ সামগ্রিক কার্যক্রম অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকদের কথা চিন্তা করে হটলাইন চালু করা হয়েছে, যার মধ্যে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট শাখার কর্মকর্তাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারছেন। হটলাইন নাম্বারটি হল 01969922 সচেতন সাংবাদিকবৃন্দ, সিলেটের কয়েকশো বছরের পুরনো হযরত মানিক বিন রহমতুল্লাহ আলাইহির অবস্থান আধুনিকায়ন সংস্কার কাজ প্রায় ৮০% সম্পন্ন হয়েছে। বর্তমান সিলেটে ১৮০০ কবর দেওয়ার উপযোগী হল সংস্কারের পর এখানে ৩,০০০-এরও বেশি কবরের জায়গা হবে। ৮টি ব্লকে নির্ধারিত এই আধুনিকায়ন কাজ সম্পন্ন হলে পুরো জায়গাটির নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি পাবে। কালীগঞ্জ শ্মশানঘাটের উন্নয়ন কাজও আমরা শেষ করছি। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে একটি মাস্টার প্ল্যানের আওতায় ৫টি আধুনিক চুলা, মন্দির, ওয়েটিং রুম, ডিজাইনিং হল এবং পুকুরের সংস্কার কাজ চলছে। ২০২২ সালের মার্চ মাস থেকে এই কাজ শুরু হয়েছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন হবে। প্রিয়জন সাংবাদিকবৃন্দ, এবার আমি স্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিয়ে কিছু তথ্য জানাতে চাই। নিয়মিত কার্যক্রম পরিচালনা ছাড়াও স্বাস্থ্য বিভাগ সীমিত জনবল, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও করোনা মহামারী শুরু থেকে এখন পর্যন্ত এই মহামারী মোকাবেলায় তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় সর্বশেষ গত আগস্ট মাসে
25 তারিখে 5 বছরের মধ্যে এবং 12 বছরের কম বয়সী শিশুদের করোনা টিকাদান কর্মসূচি শুরু করেছে। শুরু থেকে এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে। প্রথম ডোজ 6,08,855 জন, দ্বিতীয় ডোজ 6,10,729 জন এবং বুস্টার ডোজ 2,21,044 জন। সব মিলিয়ে টিকা প্রদান করা হয়েছে 14,40,588 ডোজ। সেবার মানসিকতা নিয়ে ঝুঁকি উপেক্ষা করে এই বিশাল কর্মযজ্ঞ পালনে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করেছে। সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এছাড়াও আপনারা জানেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ইতিমধ্যে কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমটি বাৎসরিক ইপিআই মাইক্রোপ্ল্যানে বর্ণিত নির্দিষ্ট তারিখ ও লক্ষ্যমাত্রা অনুযায়ী 27টি ওয়ার্ডে 144টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এপিআই নীতিমালা অনুযায়ী 10টি রোগের বিরুদ্ধে শিশুদের টিকাদান প্রদান করা হয়। শুধু তাই নয়, 2022 সালে মার্চ মাস থেকে সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 2021-22 অর্থ বছরে বিসিজি 13,259 ডোজ, ঘন্টা 38,400 জন, 491 ডোজ, ওপিডি 38,491 ডোজ, পিসিবি 38,491 ডোজ, আইপিভি 25,214 ডোজ এবং এমআর 23,615 ডোজ টিকা প্রদান করা হয়েছে। সচেতন সুযোজন পর্যটন মাধ্যমে সিলেট নগরীতে প্রতিদিন, বিশেষ করে ছুটির দিনগুলোতে প্রচুর পর্যটক আসেন। তারা যখন নগরীতে অবস্থান করেন তখন নগরীর মধ্যে কিছু দৃষ্টিনন্দন স্পটে গিয়ে যাতে কিছুটা সময় ব্যয় করতে পারেন, সেজন্য আমরা কয়েকটি প্রকল্প গ্রহণ করেছি। পর্যটক ছাড়াও সিলেট নগরীর বাসিন্দারা বিভিন্ন এইসব জায়গায় গিয়ে অন্তত কিছু সময় একটু হাঁটতে পারেন। সেই উদ্দেশ্যে আমরা কয়েকটি ওয়াকওয়ে নির্মাণ কাজ সম্পন্ন করেছি এবং কিছু ওয়াকওয়ের কাজ চলমান আছে। দুবারী ওয়াকওয়ে, রোডভিউ সলুন, উপসরা ওয়াকওয়ে, জন্নাতপাড় ওয়াকওয়ে নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গোয়াবাড়ি ওয়াকওয়ে, হলচর ওয়াকওয়ে নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। স্বাগতিক বিমান ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান আছে। কলেজের মাঠের চারপাশ ঘিরে নান্দনিক ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা আছে। আশা করছি এই সব প্রকল্প বাস্তবায়নের পর নগরবাসী এবং সিলেটে ঘুরতে আসা পর্যটকরা নগরীর মধ্যে কিছুটা হলেও সময় কাটানোর সুযোগ পাবেন। এখানে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই, সিলেট পর্যটকরা আসার পর কখনো কখনো নানা হয়রানির শিকার হন। বিশেষ করে কিছু সংখ্যক পরিবহন ব্যবসায়ীর কাছে তারা অনেক সময় জিম্মি হয়ে পড়েন। সিলেটের স্বার্থে, সিলেটের পর্যটন ব্যবসাকে টিকিয়ে রাখার স্বার্থে এই সমস্যার সমাধান করা জরুরি। পর্যটকদের সুবিধার্থে সিলেট সিটি কর্পোরেশন ভবিষ্যতে টুরিস্ট বাস চালু করার পরিকল্পনা করেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করতে করে চলতি বছরের বাজেট ঘোষণা করব। কিছুটা দেরিতে হলেও দক্ষিণ সময় বহুল প্রতীক্ষিত শেখ হাসিনা শিশু পার্ক আমরা চালু করতে সক্ষম হয়েছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একে আব্দুল মুমিন এমপি মহোদয়ের প্রধান অতিথি হিসেবে এই পার্কের উদ্বোধন করেন। আশাবাঞ্জক এই তথ্য হচ্ছে, চালু করে এই পার্ক থেকে এই পর্যন্ত প্রায় 86 লাখ টাকা আয় হয়েছে। পার্কটি আমরা ইজারা দিতে চাই, সেই লক্ষ্যে নীতিমালা অনুযায়ী ইজারা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাদের অবগতির জন্য আরও জানাতে চাই যে সিলেট মহানগরীতে বিদ্যুতের খুবই ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল সরানো এবং নিরাপদ বিদ্যুতায়নের লক্ষ্যে এই পর্যন্ত সিটি এলাকায় প্রায় 14 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আমরা সিলেট মহানগরী আরও 11টি সড়কে আন্ডারগ্রাউন্ড কেবল নির্মাণের জন্য প্রস্তাবনা দিয়েছে। কিন্তু এখানে আমি সাংবাদিক বন্ধুরা একটা নোট করে দেওয়ার জন্য বলছি, এখানে উল্লেখ নাই
গতকালকে সংবাদ পেয়েছি যে পরিকল্পনা মন্ত্রণালয়ে আমাদের যেটা প্রায় পাস হয়েছে সেটাকে আবার কাটছাট করার জন্য ব্যাক করা হয়েছে। এটা যদি হয়ে থাকে অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় এটা সিলেট সিটি কর্পোরেশনের এই প্রজেক্টটা আবার এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এটা একদিকে পাস হওয়ার পরে যদি এটা আবার ব্যাক হওয়া যায় আরো কিছু কাটছাট করার জন্য আমাদের প্রায় 9টি প্রকল্প এইভাবে সরকারি মিনিস্ট্রিতে আছে, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে আছে। 11টি সড়কে আন্ডারগ্রাউন্ড কেবল নির্মাণের জন্য প্রস্তাবনা দিয়েছি। সেই প্রস্তাবনা আলোকে পিডিপি এই প্রকল্প বিদ্যুৎ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে এবং এক থেকে এই প্রকল্পটি ইতিমধ্যে পাস হয়েছে। বর্ষার কারণে এই কাজ এখনো শুরু হয়নি। আশা করছি খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু। যেখানে প্রকল্প এক থেকে পাস হওয়ার পরে এটা আবার ব্যাক করার কথা না, কিন্তু এখানে কাজ করার কথা হবে। সুরমা নদীর উত্তর তীর দেশে সার্কিট হাউসের সম্মুখতে বুরহানুদ্দিন সড়ক পর্যন্ত রিটার্নিং ওয়াল ওয়াকওয়ে সহ রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের এক্সপোর্ট প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণ কার্যক্রম বাস্তবায়নে হয়েছে এবং মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সিলেট জায়গাটি পরিদর্শন করেছেন। এক্সপোর্ট প্ল্যান্ট সংলগ্ন স্থানে সিটি কর্পোরেশন নিজস্ব ফিলিং স্টেশন স্থাপনের লক্ষ্যেও জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। কুমারপাড়ায় নগর মাতৃসদন ও হেলথ সেন্টার স্থাপন কাজ শেষ পর্যায়ে রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনকে যানজট নিরসনের লক্ষ্যে 4টি পার্কিং ব্যবস্থা, 4টি পৃথক পৃথক খেলার মাঠ ও 4টি পৃথক গরুর হাটের জন্য মন্ত্রণালয়ের প্রস্তাব প্রেরণ করা হলেও এক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এবার আমি আল্লাহর রহমতে সিলেট নগরবাসীর সহযোগিতা কামনা করে 2022-2023 অর্থবছরের বাজেট ঘোষণা করছি। এর মধ্যে আমি আরেকটি কথা বলে রাখি, সেটা এখানে উল্লেখ নাই। সিলেট শহরের যানজট নিরসনের জন্য আমি সরকারের কাছে প্রস্তাব দিয়েছি এবং সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছে। আমরা বর্তমান সময় ট্রাক টার্মিনালের পাশে 20 একর জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছি, যাতে সিলেট শহরের গভর্নমেন্ট স্কুলের সামনে কালীঘাট থেকে চালের আড়ত, নাসিরপুর থেকে সবজির আড়ত এবং সুবানীঘাট থেকে সবজির যে দুটি আড়ত এবং আমাদের কদমতলী বাস টার্মিনাল থেকে ফলের আড়ত, এগুলা এখান থেকে ওই যে জমি অধিগ্রহণ হবে এখানে সব আড়তগুলো নিয়ে গেলে সিলেট শহরে কোথাও কোনো ট্রাকের যানজট হবে না। এবং এটা প্রস্তাব দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে একটা দিয়েছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়েও আমরা ডিপিপি তৈরি করে, কিন্তু ওইখান থেকে মন্ত্রণালয়ের অনুমোদন আসলেও জেলা প্রশাসনের সেখানে জমি অধিগ্রহণের যে দীর্ঘ সূত্রতা, জমি অধিগ্রহণের যে প্রসেস, সেটা আমার মনে হয় আপনাদের এখনই তড়িৎ হলে জিনিসটা এবং বিভিন্ন এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য যেমন স্ট্যান্ড, আমরা যেখানে রাস্তা করি সেখানে স্ট্যান্ড বসে দেয়। এইসবের জন্য আমরা নির্দিষ্ট কতগুলো জায়গা আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি যে এইসব জায়গা অধিগ্রহণ করে দিলে আমরা আয় হবে, আমরা ভাড়া দেবো, আর ওই স্ট্যান্ডের মাধ্যমে তাদেরকে বলবো যে তোমরা স্ট্যান্ডে ব্যবহার করো, তখন সব একটা যানজট সরল হবে। এবার আমি আল্লাহর রহমতে সিলেট সিটি নগরবাসীর সহযোগিতা কামনা করে 2020-2023 অর্থবছরের বাজেট ঘোষণা করছি। সিলেট নগরের সম্মানিত নাগরিকবৃন্দকে অধিকতর সুযোগ সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে এবার সর্বমোট 1040 কোটি 20,43,000 টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হল হোল্ডিং ট্যাক্স
45,02,28,000 টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর 16 কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের উপর কর 2 কোটি টাকা, পেশা ও ব্যবসার উপর কর 8,50,00,000 টাকা, বিজ্ঞাপনের উপর কর 1,20,00,000 টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফিস বাবদ 80 লক্ষ টাকা, ঠিকাদারি তালিকাভুক্ত নবায়ন ফিস বাবদ 30 লক্ষ টাকা, ল্যাব টেস্ট ফিস বাবদ 60 লক্ষ টাকা, বাস টার্মিনাল ইজারা বাবদ 1,70,00,000 টাকা, ট্রাক টার্মিনাল ইজারা বাবদ 8,50,000 টাকা, খেয়াঘাট ইজারা বাবদ 18,50,000 টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ 4,50,000 টাকা, রোডগুলার ভাড়া বাবদ 50 লক্ষ টাকা, রাস্তা কাটার ক্ষতিপূরণ বাবদ 30 লক্ষ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে 1,20,00,000 টাকা, দক্ষিণ সুরমা শেখ হাসিনা শিশু পার্কের টিকিট বিক্রয় থেকে 80 লক্ষ টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ 6,50,00,000 টাকা, পানির লাইনের সংযোগ ও পুনঃসংযোগ ফিস বাবদ 1 কোটি টাকা। সম্মানিত নগরবাসী, নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে বাজেট বছরে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে সর্বমোট 101,10,50,000 টাকা আয় হবে বলে আশা করছি। সরকারি উন্নয়ন সহায়তা থেকে বরাদ্দ খাতে 5 কোটি টাকা, কোভিড-19 মোকাবেলায় ডেঙ্গু মোকাবেলা পরিচ্ছন্নতা কার্যক্রম প্রচার উপখাত সহ সরকারি বিশেষ মঞ্জুরি খাতে 46 কোটি টাকা, সিলেট মহানগরের জলবদ্ধতা নিরসন বিশুদ্ধ পানি সরবরাহ অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে 480 কোটি টাকা, সিলেট মহানগরীর নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য আধুনিক যান যন্ত্রপাতি সরবরাহ শীর্ষক প্রকল্পে খাতে 20 কোটি টাকা, নগর ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প খাতে 20 কোটি টাকা, দক্ষিণ সুরমা এলাকায় শেখ হাসিনা শিশু পার্কের অবকাঠামো উন্নয়নে রাইট স্থাপন খাতে 2 কোটি টাকা, সিলেট মহানগরের যানজট নিরসনের সৌন্দর্যবর্ধন প্রকল্প খাতে 5 কোটি টাকা, বিভিন্ন ছড়া খনন প্রতিবন্ধকতা অপসারণ প্রকল্প খাতে 10 কোটি টাকা, সিটি কর্পোরেশনের রেসপন্স ফান্ড স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজে জমি অধিগ্রহণ খাতে 20 কোটি টাকা, সিটি কর্পোরেশনের নিজস্ব ফিলিং স্টেশন স্থাপন খাতে 5 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন খাতে 5 কোটি টাকা, কুমারপাড়া সিটি কর্পোরেশন নগর ভর্তি সদন ও ডায়ালিসিস সেন্টার স্থাপন খাতে 5 কোটি টাকা, তুলকানাস্ত সিলেট সিটি কর্পোরেশন নিজস্ব ভূমিতে আধুনিক কমিউনিটি সেন্টার ও স্টাফ কোয়ার্টার নির্মাণ প্রকল্প খাতে 5 কোটি টাকা, উৎপাদন সিলেট সিটি কর্পোরেশনের বিনের ময়দান এলাকায় স্টাফ কোয়ার্টার নির্মাণ খাতে 1 কোটি টাকা, সিলেট মহানগরীতে যানজট নিরসনের 4টি পার্কিং ব্যবস্থা নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 4টি গরুহাট নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 4টি জবাইখানা নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 4টি খেলার মাঠ নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন খাতে 5 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে কাউন্সিলর গণের স্থায়ী অফিস নির্মাণ খাতে 10 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মসজিদ মন্দির গির্জা মাজার অবস্থান সুসংখ্যা বিজ্ঞা উন্নয়নে 10 কোটি টাকা, ইউনিসেফের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুবিধা বঞ্চিত মা ও শিশু স্বাস্থ্যসেবা টিকাদান কর্মসূচি খাতে 2 কোটি টাকা, সিলেট মহানগরীতে সোয়ারেজ মাস্টার প্ল্যানের ফিজিবিলিটি স্টাডি প্রকল্পে 5 কোটি টাকা, 50 এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য 13.13 একর জমি অধিগ্রহণ 5 কোটি টাকা, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রকল্প খাতে 50 লক্ষ টাকা, নগরী বস্তি সমূহের উন্নয়ন প্রকল্প খাতে 2 কোটি টাকা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব উন্নয়ন প্রকল্প খাতে মার্কেট নির্মাণ বাবদ প্রাপ্তি সালামি ও সিটি কর্পোরেশনের আবাসিক প্রকল্প নির্মাণ ব্যয় গ্রহণ বাবদ মোট 37 কোটি টাকা ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে সর্বমোট 90,42,75,000 টাকা ব্যয়
বরাদ্দ ধরা হয়েছে। তার মধ্যে সাধারণ শিক্ষার খাতে 34,88,00,000 টাকা, শিক্ষা ব্যয় খাতে 6,50,00,000 টাকা, সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন খাতে 3,20,00,000 টাকা, স্বাস্থ্য উন্নয়ন খাতে ব্যয় হলো 16,82,85,000 টাকা, ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে প্রায় 50 লক্ষ টাকা, বৃক্ষরোপণ ও বৃক্ষ রক্ষণাবেক্ষণের ব্যয় খাতে 45 লক্ষ টাকা, মকদ্দমা ফি ও পরিচালনা ব্যয় বাবদ 50 লক্ষ টাকা, জাতীয় দিবস উদযাপন ব্যয় খাতে 70 লক্ষ টাকা, খেলাধুলা সাংস্কৃতিক ব্যয় খাতে 15 লক্ষ টাকা, মেয়র কাপ ক্রিকেট ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট ব্যয় বরাদ্দ 1,80,00,000 টাকা, রিলিফ জরুরি ত্রাণ সরবরাহ বরাদ্দ 2 কোটি টাকা, আকস্মিক দুর্যোগ বিপর্যয়কর করোনা ব্যয় বরাদ্দ 2 কোটি টাকা, রাস্তার বৈদ্যুতিক বাতি রক্ষণাবেক্ষণ ব্যয় বরাদ্দ 3 কোটি টাকা, কার্যালয় ভবন ভাড়া বাবদ বরাদ্দ 1 কোটি টাকা, নিরাপত্তা সিকিউরিটি পুলিশিং ব্যয় খাতে 90 লক্ষ টাকা, ডিজিটাল মেলা আয়োজনে ব্যয় বরাদ্দ 20 লক্ষ টাকা, অন্যান্য ব্যয় খাতে 15 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পানি সরবরাহ শাখা সংস্থাপন ব্যয় সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্প হাউস মেশিন পাইপ লাইন মেরামত ও সংস্কার সহ সর্বমোট 13,53,50,00,000 টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়ন ব্যয় বরাদ্দ মোট 34,25,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। তার মধ্যে রাস্তা মেরামত সংস্কার, ব্রিজ কালভার্ট নির্মাণ, ব্রিজ কালভার্ট মেরামত সংস্কার, ড্রেন নির্মাণ মেরামত, সরঞ্জাম যন্ত্রপাতি সম্পদ ক্রয়, সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ মেরামত, সিটি কর্পোরেশনের নিজস্ব স্টাফ কোয়ার্টার নির্মাণ ও সংস্কার, ঢাকা সিটি কর্পোরেশন নিজস্ব গ্যালারি অফিসের জন্য ফ্ল্যাট ক্রয়, কসাইখানা নির্মাণ, ময়লা আবর্জনা ফেলার জায়গা উন্নয়ন, সিটি কর্পোরেশনের যানবাহনের গ্যারেজ নির্মাণ, সিটি কর্পোরেশনের যানবাহন ওয়ার্কশপ নির্মাণ, হাটবাজার উন্নয়ন, বাস টার্মিনাল সংস্কার উন্নয়ন, সিটি কর্পোরেশনের এলাকায় পাঠাগার নির্মাণ, নাগরিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন, গভর্নমেন্ট স্থাপন, এনজিএসপি প্রকল্পের রক্ষণাবেক্ষণ কাজের নিজস্ব ব্যয়, সিটি কর্পোরেশনের জন্য জিপগাড়ি ও 2টি আধুনিক অ্যাম্বুলেন্স ক্রয় এবং নারীদের উন্নয়নের প্রকল্পে গ্রহণ ব্যয় সহ ইতিমধ্যে ব্যয় করেছে। এছাড়াও সরকারি উন্নয়ন সহযোগিতা থেকে বরাদ্দ খাতে প্রায় 5 কোটি টাকা, কোভিড-19 মোকাবেলায় ডেঙ্গু মোকাবেলার পরিচ্ছন্নতা কার্যক্রম প্রচার খাত সরকারি বেসরকারি মঞ্জুরি খাতে ব্যয় 47 কোটি টাকা, সিলেট মহানগরে জলবদ্ধতা নিরসনের বিশিষ্ট পানি সরবরাহ অবকাঠামো নির্মাণ সূচক প্রকল্প খাতে 480 কোটি টাকা, সিলেট মহানগরীর নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহ প্রকল্প খাতে 20 কোটি টাকা, নগরগণের মুখ্যমন্ত্রী সংগঠনের প্রকল্প খাতে 20 কোটি টাকা, দক্ষিণ সীমা এলাকায় দেখাশোনা করে অবকাঠামো উন্নয়নে প্রকল্প খাতে 2 কোটি টাকা, সিলেট মহানগরীর যানজট নিরসন প্রকল্প খাতে 5 কোটি টাকা, বিভিন্ন ছড়া খনন প্রতিবন্ধকতা অবসান প্রকল্প খাতে 10 কোটি টাকা, সিটি কর্পোরেশনের অ্যাসফল্ট প্ল্যান ও বিভিন্ন উন্নয়ন কাজে জমি অধিগ্রহণ খাতে 20 কোটি টাকা, সিটি কর্পোরেশনের নিজস্ব ফিলিং স্টেশন স্থাপন খাতে 5 কোটি টাকা, সিটি কর্পোরেশনের প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন খাতে 5 কোটি টাকা, কুয়ারপাড়া সিটি কর্পোরেশন মাতৃজন ডায়াগনস্টিক সেন্টার স্থাপন খাতে 5 কোটি টাকা, তুলখানাস্থ সিলেট সিটি কর্পোরেশন নিজস্ব ভূমিতে আধুনিক কমিউনিটি সেন্টার স্টাফ কোয়ার্টার নির্মাণ প্রকল্প খাতে 5 কোটি টাকা, উৎপাদন স্থাপন করতে 5 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন মিরামোদা এলাকার স্টাফ কোয়ার্টার নির্মাণ করতে 1 কোটি টাকা, সিলেট মহানগরের যানবাহন নিরসনের 4টি পার্কিং ব্যবস্থা নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 4টি গরুহাট নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকার 4টি জবাইখানা নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকার 4টি খেলার মাঠ নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের খাতে 5 কোটি টাকা,
সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে কাউন্সিলর স্থায়ী অফিস নির্মাণ কাজে 10 কোটি টাকা। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মসজিদ মন্দির ঈদগাহ অবস্থার সরঞ্জাম ঈদগাহ উন্নয়নে 10 কোটি টাকা। ইউনিসেফের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুবিধা বঞ্চিত মা ও শিশুদের সবলীকরণে 2 কোটি টাকা। সিলেট মহানগরকে শহর প্রস্তাব প্ল্যানে ফিজিবিলিটি স্টাডি করণ প্রকল্পে 5 কোটি 50 এমএলডি ওয়াটার ট্যাঙ্কের জন্য 13.13 আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি খাতে 50 লক্ষ টাকা নগরী হসপিটালের উন্নয়ন প্রকল্প খাতে 2 কোটি টাকা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব উন্নয়ন প্রকল্প খাতে মার্কেট নির্মাণ বাবদ প্রাপ্ত সালামি সিটি কর্পোরেশনের আবাসিক প্রকল্পের নির্মাণ ব্যয় গ্রহণ বাবদ 37 কোটি টাকা ব্যয় করা হয়েছে। বাজেট কমিটিতে এবার সহযোগিতা করেছেন কমিটির সভাপতি জনাব রেজানা প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা জনাব আনাম মনসুর, তারা যে সময়ে শ্রম দিয়েছেন সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি এমন একজন মানুষকে স্মরণ করতে চাই যার প্রভাব আমার কাজে কর্মে সবচেয়ে বেশি। তার সান্নিধ্যে আমাকে শিখিয়েছে কীভাবে জনগণের জন্য দল মতে করতে উঠে কাজ করতে হয়। তার মৃত্যুরে ফিরে গেছে, কিন্তু এখনো প্রতিটি দিন প্রতিটি কাজে আমি তাকে অনুভব করি। বন্যাঢ্য জীবনের অধিকারী সিলেটবাসীর অহংকার সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কাছে আমি চিরঋণী। মরহুম এম সাইফুর রহমান উন্নয়নের প্রশ্ন ছিলেন আকর্ষণ। তার সেই আদর্শকে ধারণ করে রাজনৈতিক মতাদর্শের মুখে মুখে সিলেট মহানগরীর উন্নয়নে সবসময় কাজ করেছি, ভবিষ্যতেও করে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আপনজন গণমাধ্যম কর্মী ছাড়াও একই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশন উন্নয়ন দপ্তরের সচিব হিসাবে সিলেট বিভাগীয় প্রশাসন, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ব্যাংক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগ, সড়ক জনপথ বিভাগ, পানি উন্নয়ন সহ এই মহানগরীর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকল সহযোগী প্রশাসন ও ব্যক্তি প্রতিষ্ঠানকে সব শেষে সংক্ষেপে আমার মেয়াদের একটি অর্জন স্মরণ করে দিয়ে দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সিলেট সিটির সীমানা সম্প্রসারণ করা হয়েছে। 26.50 বর্গ কিলোমিটার সিলেট সিটি কর্পোরেশন নতুন আকার হচ্ছে 59.50 বর্গ কিলোমিটার। 27টি ওয়ার্ডে বৃদ্ধি পেয়েছে, 42টি হয়েছে। নিঃসন্দেহে সিটির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু এই পদক্ষেপ সার্থক হবে তখনই যখন গঠিত এলাকার জনগণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার প্রকৃত সুফল পাবেন। গঠিত এলাকার জনগণের উন্নয়ন কাজের জন্য গত 7 ফেব্রুয়ারি তারিখে 4,199 কোটি টাকার একটি প্রকল্প ডিপিটি প্রণয়ন করে ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করছি। গঠিত এলাকায় সংখ্যক মানুষের জন্য সকল নাগরিক সেবা নিশ্চিত করার সাথে সরকারের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে, এই আহ্বান জানিয়ে এবং পরিশেষে আমি আপনাদের আবারও এখানে লেখা নেই, আমরা আমাদের সম্মানিত সকল সিটি কাউন্সিলররা আপ্রাণ চেষ্টা করছেন আমাদের এবং আমরা নিজেরা এই বাজেটের করে আমরা কাউন্সিলর এবং সিলেটের বিশেষ করে সাংবাদিক এবং আমাদের স্পেশালাইজ আমাদের কিছু দপ্তর পানি উন্নয়ন বোর্ড জনপদ কেন আমরা এখন বৃষ্টি হলেই আমাদের এই যে জলপথিত এটার থেকে আমরা কীভাবে পেতে পারি সম্মিলিতভাবে আমরা আমাদের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রস্তাব দিয়ে রেখেছি। আজ থেকে 8 বছর আগে আমরা প্রকল্পগুলো দিয়ে রেখেছি।
এটা এখন জনসমুখে মিডিয়ার সামনে তারিখ সন দিয়ে আমার বক্তব্য তুলে ধরব এবং একই সাথে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ প্রায় 9টি, এটা 9টি এবং কোনো ক্ষেত্রে 11টি ডিও দিয়েছেন, সাবেক অর্থমন্ত্রীও ডিও দিয়েছেন। কিন্তু এইসব এখন মন্ত্রণালয়গুলোতে আমাদের সিলেটের এইসব ব্যাপারে স্থবিরতা হয়েছে। আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং আমার বিশ্বাস এবং বিষয়গুলো যদি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় তাহলে অবশ্যই আমাদের এই কাজগুলো সম্পন্ন হবে। এই বলে আমি আপনাদের কাছ থেকে আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, আপনাদের সকলের সহযোগিতার জন্য আবার আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি কিছুদিনের মধ্যেই আমি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবো। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, বন্ধুদের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের সকলের সদস্য আল্লাহ হাফিজ। সেলিম না, এটা তো ঠিকই। আমার সহকর্মী কাউন্সিলর এখানে এসে আমাদের সহযোগিতা